আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে আমরা ম্যাথের ওপর একটি ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি। ইনশাল্লাহ এই ভিডিও সিরিজটি কন্টিনিউ থাকবে। আর প্রতিটি ক্লাসের পিডিএফ আমরা গুগল ড্রাইভে আপলোড দেব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আজকে আজকে আমাদের টপিক হচ্ছে সংখ্যার প্রকারভেদ। প্রথমে জেনে নেই অঙ্ক কী। সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকেই অঙ্ক বলে, যেমন 0, 1, 2, 3 ইত্যাদি। সংখ্যা কি? এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে কোনো পরিমাণ নির্দেশ করলে তাকে সংখ্যা বলে, যেমন 1, 5, 12 ইত্যাদি। এরপর আমরা সংখ্যার প্রকারভেদ দেখতে চলেছি। সংখ্যা দুই প্রকার, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা। আমাদের এই পেজে সংখ্যার শুধু চিত্র দেওয়া আছে, আমরা নিচের পেজটিতে বিস্তারিত উল্লেখ করেছি। আমরা নিচের পেজটি থেকেই শুরু করি। সংখ্যা দুই প্রকার, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে সংখ্যারেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। সংক্ষেপে আমরা বলতে পারি, শূন্য সহ সকল মূলত সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা, যেমন 0, 1, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, অমূলত সংখ্যা, মূলত সংখ্যা সবগুলি হচ্ছে কি? বাস্তব সংখ্যা। অর্থাৎ দৈনন্দিন ব্যবহার্য যত প্রকার সংখ্যা আছে, যেমন পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক, মৌলিক, যৌগিক সকল সংখ্যাই হলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। অবাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যার বিপরীত হচ্ছে অবাস্তব সংখ্যা। কোনো সংখ্যার বর্গ যদি ঋণাত্মক হয় তখন সেটিকে অবাস্তব সংখ্যা বলে। এছাড়াও কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাটিও অবাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হবে। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে a ভাগ b, যেখানে a এবং b হবে পূর্ণ সংখ্যা, কিন্তু b এর মান 0 হতে পারবে না, কেননা b এর মান 0 হলে সেটি অবাস্তব সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ যে সকল সংখ্যাকে a ভাগ b আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। a এবং b এর স্থানে অবশ্যই পূর্ণ সংখ্যা থাকতে হবে। ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে, তবে সেটিকে পূর্ণ সংখ্যায় যাতে রূপান্তর করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মূলদ সংখ্যা চেনার উপায়: সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যেমন 1, 2, 3, -1, -2, -3 এবং 0 যদি থাকতো সেটাও কি? পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। সকল সাধারণ ভগ্নাংশই মূলদ সংখ্যা। সাধারণ যে ভগ্নাংশগুলো আছে সেগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। দশমিকের পরে যদি অঙ্ক নির্দিষ্ট হয় তবে সংখ্যাটি মূলদ সংখ্যা হবে। যেমন দশমিকের পরে এখানে একটি সংখ্যা আছে, তাহলে দশমিকের পরে যদি অল্প সংখ্যক সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটি মূলদ সংখ্যা হিসেবে বিবেচিত হবে। যেমন এই দশমিকের পর 2টা সংখ্যা, দশমিকের পর 4টা সংখ্যা, কিন্তু দশমিকের পরে যদি অসীম সংখ্যক সংখ্যা থাকে তবে সেটি অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। সকল পৌনঃপুনিক সংখ্যাই মূলদ সংখ্যা। যেমন দশমিকের পরে কোনো সংখ্যার যদি পুনরাবৃত্তি ঘটে সেই সংখ্যাটি মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। সকল পূর্ণবর্গ সংখ্যাই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। যে সকল সংখ্যাকে বর্গ করা যায়, বর্গ করলে একটি পূর্ণ সংখ্যা আসে, সে সকল সংখ্যাই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। কেননা এই সংখ্যাগুলোকে a ভাগ b আকারে প্রকাশ করা যায়। এখানে 1 আছে, 1-এর নিচে 1 থাকতে পারে, আমরা সেই 1টি লিখি না। এখানে 2 আছে, 2-এর নিচে 1 থাকে, কিন্তু সেই 1টি আমরা লিখি না। 2কে a ভাগ b আকারে প্রকাশ করা যায়, এজন্য এই সংখ্যাগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা হবে। অমূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে a ভাগ b আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা।
যেমন পাই, বৃত্তের ক্ষেত্রফল বের করতে আমরা এই পায়ের মানটি সচরাচর অনেক ব্যবহার করে থাকি। আমরা পায়ের মান 3.1416 নিয়ে কাজ করি, কিন্তু পায়ের সম্পূর্ণ মান অনেক বড়। দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকায় এটি অমূলদ সংখ্যা। এর যে মান আছে, দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা আছে, তাই এই সংখ্যাটিও একটি অমূলদ সংখ্যা। √2 এটি একটি অমূলদ সংখ্যা, কারণ এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যখন একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে না, সেই সংখ্যাটি অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে, কেননা এই দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা আসে। যখন দশমিকের পর অসীম সংখ্যক সংখ্যা থাকে, সেই সংখ্যাটিও অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। অমূলদ সংখ্যা চেনার উপায়: পূর্ণবর্গ সংখ্যা নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন √2 এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এটি অমূলদ সংখ্যা। √3 এটা একটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটি অমূলদ সংখ্যা। এখানে আমরা √4কে রাখি না, কারণ √4কে বর্গ করলে আমরা 2 পাব। সুতরাং √4 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই √4 একটি মূলদ সংখ্যা। এখানে √5, √6, √7 এগুলো কি? এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এই মানগুলো যদি আমরা সরলভাবে প্রকাশ করি তাহলে দশমিকের পর অসীম সংখ্যক সংখ্যা থাকবে, তাই এটি অমূলদ সংখ্যা। পূর্ণ ঘন নয় এমন স্বাভাবিক সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা হবে। এগুলো যদি আমরা সরলভাবে রেখে তাহলে দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা আসবে। দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম সংখ্যক সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটিও কি অমূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা আবার 2 প্রকার: পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা: যে সকল সংখ্যার ভগ্নাংশ থাকে না তাদেরকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা: যে সকল সংখ্যার হর এবং লব থাকে তাদেরকে ভগ্নাংশ সংখ্যা বলে। ভগ্নাংশ সংখ্যার উপরের অংশকে লব এবং নিচের অংশকে হর বলে। ভগ্নাংশ সংখ্যা 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটির লব ছোট এবং হর বড়, তাই এটি একটি প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটি প্রকৃত ভগ্নাংশের বিপরীত। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন এখানে প্রকৃত ভগ্নাংশের সাথে সামনে একটি 2 আছে, তাই এটি মিশ্র ভগ্নাংশ। এবারে আসি পূর্ণ সংখ্যা কত প্রকার। পূর্ণ সংখ্যা হচ্ছে 3 প্রকার: ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য। ঋণাত্মক পূর্ণ সংখ্যা: শূন্য অপেক্ষা ছোট সংখ্যাগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, যেমন -1, -2, -3 ইত্যাদি। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে, যেমন 1, 2, 3 ইত্যাদি। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা 3 প্রকার: মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং 1। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক 2টি তাকে মৌলিক সংখ্যা বলে, যেমন 5। 5-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2টি, যেমন 1 × 5 = 5। 5কে কেবলমাত্র 1 এবং 5 দ্বারাই ভাগ করা যায়, তাই 5-এর মৌলিক গুণনীয়ক 2টি, তাই এটি মৌলিক সংখ্যা। যেমন 5-এর কেবলমাত্র 1 এবং 5 দুইটি গুণনীয়ক আছে, অর্থাৎ 5কে কেবলমাত্র 1 এবং 5 দ্বারাই ভাগ করা যায়, তাই 5 একটি মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার স্বাভাবিক গুণনীয়ক 2টির বেশি তাকে যৌগিক সংখ্যা বলে।
যেমন 6, 1 গুণন 6 ইকুয়াল টু 6, 2 গুণন 3 ইকুয়াল টু 6। আমরা দেখতে পাচ্ছি 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। আমরা দেখতে পাচ্ছি যে 6-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 6। গুণনীয়ক সংখ্যা দুইটির বেশি হয়, 6 একটি যৌগিক সংখ্যা। 1 মৌলিক নাকি যৌগিক? আমরা জানি 1 গুণন 1 ইকুয়াল টু 1। এখানে আমরা দেখতে পাচ্ছি 1-এর গুণনীয়ক হচ্ছে 1। মৌলিক সংখ্যার দুইটি গুণনীয়ক থাকে এবং যৌগিক সংখ্যার দুইটির বেশি গুণনীয়ক থাকে, কিন্তু 1-এর গুণনীয়ক কেবলমাত্র একটি, তাই 1 সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটি নয়। আশা করছি সংখ্যার প্রকারভেদ সম্পর্কে আপনাদের একটি সুন্দর ধারণা হয়েছে। আমরা আমাদের এই পিডিএফটি আমাদের গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। পিডিএফটি ভালোভাবে পড়লেই আপনারা সংখ্যার প্রকারভেদ সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।